স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সাইরেন বেজে ওঠে। জবাবে ইরান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির কোম শহরের এক আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোর থেকে নতুন করে পাল্টা হামলা চালাতে শুরু করে দুই দেশ। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা সার্ভিস। পাল্টা হামলার পাশাপাশি থেমে নেই দুই দেশের বাকযুদ্ধ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চলমান হামলায় ইসরায়েল আইনের চরম লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। বিপরীতে ইরানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে ইসরায়েলও। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ইসরায়েল অনুতপ্ত নয় বলে জানান দেশটির রাষ্ট্রদূত ড্যানি ডেনন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন কলে চলমান সংঘাত থামানো সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তা মাজিদ ফারহানি। এক মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। ইশরাক সমর্থকদের আন্দোলনে নগর ভবনে এখনও ঝুলছে তালা। উচ্চ আদালতের রায়ের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদাসীনতায় এই জটিলতার সৃষ্টি হয়েছে, এমন মত দিয়ে সংকট নিরসনে ত্রিপক্ষীয় বৈঠকের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নগর ভবনের মূল ফটকে তালা, ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ সহ সব নাগরিক সেবা থেকে বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটির জনগণ। এক মাসেরও বেশি সময় ধরে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের আন্দোলনে নগর ভবনের এইসব নাগরিক সেবা বন্ধ রয়েছে। এই নিয়ে পরস্পরকে দোষারোপ করছেন বিএনপি নেতা ইশরাক ও স্থানীয় সরকার উপদেষ্টা। যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এই বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন। তাদের রেশারেশিতে দক্ষিণ সিটি নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। নাগরিক সেবা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে, এটা শতভাগ সত্য এবং এখান থেকে বেরিয়ে আসা উচিত। সামগ্রিকভাবে পরিস্থিতিটা একটা জটিল রূপ ধারণ করছে। এখানে নিশ্চয় ইশরাক সাহেব এখন যে দাবি করছেন তারও হয়তো নিশ্চয় কিছু তার কাছে কোনো যুক্তি আছে নিশ্চয়। আবার স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা বলছেন যে তার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটাও ভ্যালিড মনে হচ্ছে। আমি মনে করি এখানে দুজনের বসা উচিত, বসে একটা সমাধানে আসা উচিত। এদিকে নগর পরিকল্পনাবিদ ও আইন বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীরব ভূমিকায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এখানে একটা আইনি বিষয় আছে, এখানে আদালতের রায় আছে, আবার এখানে জনগণের প্রত্যাশা আছে। এখন আদালতের রায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, সেই বিষয়গুলো নিয়ে সরকার এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে একটা ফয়সালা দেওয়া প্রয়োজন ছিল, সেই ফয়সালাগুলো তো হয়নি। সব মিলিয়ে আসলে যেই আদালতের বিষয়গুলো, সেগুলো সরকার তার মতো করে ফয়সালা করতে পারত। প্রথম হলো সবাইকে একটু আইন অনুযায়ী চলা। ইলেকশন কমিশন তার গেজেটটা বহাল রেখেছে এখনও, গেজেট বহাল থাকলে তো উনি মেয়র, অতএব সেই দায়িত্বটা তাকে কেন দেওয়া হচ্ছে না? এই না দেওয়ার মাধ্যমে কিন্তু একটা এই জোর জবরদস্তি করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তো যদি মেয়াদ না থাকে তাহলে সেক্ষেত্রে মেয়াদ যখন ছিল তখন তাকে কেন শপথ করালেন না? তাহলে উদ্বেগের অবসান ঘটিয়ে নাগরিক সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিএনপিকে এক টেবিলে বসে দ্রুত ফয়সালার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সবকিছু নির্ভর করে আপনার সদিচ্ছার উপরে। আপনি যদি সমাধান চান, সমাধান আইনেই আছে, সব জায়গায় আছে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। এই অচল অবস্থা থেকে যত দ্রুত বিএনপি এবং অন্যরা সরে আসবে, সেটা কিন্তু মানুষের জন্য সেটা স্বস্তিকর হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ফেনীতে মুহুরী নদীর পানি ও নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। গত 2 দিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় মুহুরী নদীর আর কোথাও বাঁধ ভাঙেনি। প্লাবিত হওয়া গ্রামের নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে জেলার ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বড়ইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। এতে উত্তর বড়ইয়া গ্রামসহ 4টি গ্রামের বিভিন্ন বাড়িঘরে পানি ঢুকে যায়। চরম দুর্ভোগে পড়ে বাসিন্দারা। ফুলগাজী বাজারে পানি ওঠায় দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে।
দর্শক, ফেনী ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ফেনী থেকে আছেন আবু তাহের ভূঁইয়া এবং লালমনিরহাট থেকে যুক্ত আছেন নিয়াজ আহমেদ শিপন। প্রথমে যেতে চাই ফেনীর খবর জানতে। আবু তাহের ভূঁইয়া, এই মুহূর্তে সেখানে কি অবস্থা আছে এবং দুর্ভোগের কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। গতকালকে এখানে যে বাঙ্গস্থানটি হয়েছিল ফেনীর ফুলগাজী উপজেলার বণিকপাড়া বা উত্তর ভরিয়া নামক স্থানে, সেখানে খুব প্রবল বেগে পানি ঢুকে লোকালয়ে পানি ঢুকেছিল এবং মানুষ তথাকথিত আতঙ্কের মধ্যে ছিল। সেই আতঙ্ক এখনও কাটে নাই, তবে নিম্নাঞ্চল থেকে পানি কমতে শুরু করেছে। বাড়িঘর যেখানে রয়েছে সেখানেও পানি একটু কমেছে। তা মানুষ জনগণ যে চাইছে যে যদি বাড়ি বৃষ্টিপাত হয় বাদ্যর উজান থেকে যদি পানি নেমে আসে তাহলে আবার সেখানে বন্যার প্রকোপে পড়বে। এই জন্য জনগণ, এখানে স্থানীয় বাসিন্দারা দুষছেন পানি উন্নয়ন বোর্ড বা ঠিকাদারকে। তারা বারবার এখানে সংস্কারের নামে সে মূল কাজটি তাদের করা হয় না, যেটা স্থায়ীভাবে বাঁধটা মেরামত করা হয় না। ফেনী কহুয়া মুহুরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি প্রায় 122 কিলোমিটার। এটা গত গেল বছরে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সে বন্যায় এই 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 102টি স্থানের ভাঙন হয়েছিল। কিন্তু একটা বছর পার হওয়ার পরও স্থানগুলোর মধ্যে অধিকাংশই এখনও ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। এরকম গত বৃহস্পতিবারও সেরকম একটা ঝুঁকিপূর্ণ স্থান দিয়ে যে বণিকপাড়ায় যে পানি ঢুকে সে আমাদের এইখানকার ফুলগাজী উপজেলার 4টি গ্রাম প্লাবিত হয়েছিল। এখানকার জনগণ যেটা বলছেন যে সেটা হলো যে এই যে যখন বাঁধটা স্থায়ীভাবে মেরামত করা হয়, এই বাঁধের মালিক পানি উন্নয়ন বোর্ড এবং নদীর মালিক সরকার, পাশাপাশি এখানে এলজিইডি তাদের উপর রাস্তা করেছে, বন বিভাগ রয়েছে, বিদ্যুৎ বিভাগ রয়েছে। যখন বাঁধের মেরামত করা হয় তখন এই 4-5টা সংস্থার সাথে সমন্বয় করা হয় না। আর সমন্বয় না করার কারণেই মোটামুটি যে এই বাঁধগুলো স্থায়ীভাবে মেরামত হয় না। এছাড়া নদী পার মানুষদের মধ্যে কিছু অবিবেচনা প্রসূত বিষয় রয়েছে। তারা বাঁধের উপর ক্ষয়ের চিহ্ন দিয়ে লাঠি রাখে। এইসব স্থানগুলোতে পচনশীল দিয়া তারা বিশেষ করে ইঁদুর গর্ত করে, সেই গর্ত দিয়ে এখানে পানি ঢুকে। তো পানি ঢোকার কারণে মানুষদের সমূহ সর্বনাশ হয়। তবে পানি উন্নয়ন বোর্ড যে উদ্যোগটা নিয়েছে, তারা সেখানে জিওব্যাগ রেখেছে, পাশাপাশি সেই বাঙ্গস্থানগুলা মেরামতের তারা উদ্যোগ নিয়েছে এবং তারা পানি উন্নয়ন বোর্ড এরকমও বলেছে আরও যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রয়েছে সে বাঁধগুলো তারা মেরামতের উদ্যোগ নিয়েছে। আশা করি মানুষ দুর্ভোগ থেকে তারা মুক্ত পাবে। এই ছিল ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর ভরিয়া বাঙ্গস্থান থেকে সর্বশেষ খবর। তাহের, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে উজানে বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটে তিস্তার পানি বাড়ছে, এতে বন্যার শঙ্কা করছেন স্থানীয়রা। এই নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। সবশেষ তিস্তার পানি বিভিন্ন পয়েন্টে কত রেকর্ড করা হয়েছে জানাবেন এবং পানি বৃদ্ধিতে বন্যার যে আশঙ্কা করছেন স্থানীয়রা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। স্বামী, গতকালকে কিন্তু বিকালে 20 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছিল, যদিও আজকে 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ হলো যে এই পানি এখন কিন্তু কমতে শুরু করেছে। কিন্তু একটি বিষয় দেখা দিয়েছে, এই যে স্বল্পমেয়াদী বন্যা শুরু হয়েছে লালমনিরহাটে, এই বন্যার কারণে কিন্তু বিভিন্ন স্থানে ইতিমধ্যে ভাঙন সৃষ্টি হচ্ছে। মূলত এই তিস্তা পানির যে তলদেশ আছে অর্থাৎ মাঝখানে, সেটি কিন্তু ভরাট হওয়ার কারণে দুই তীরে কিন্তু পানি স্রোত চলে যায়, যার ফলে দুই তীরে কিন্তু ভাঙন সৃষ্টি হয়। যার ফলে এইখানকার যারা তিস্তাতরী মানুষ আছে, এই নিম্ন অঞ্চলগুলো আছে, তারা কিন্তু তলিয়ে যায় এবং ভাঙন সৃষ্টি হয়। তবে তারা যেটি অভিযোগ করছেন, এই তিস্তা পাড়ের মানুষরা, তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু জিও ব্যাগ এখন পর্যন্ত পৌঁছায়নি এবং তারা বলছে যে শুকনো মৌসুমে তাদের কাজ করার কথা। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা আছেন, যদি বিভিন্ন স্থানে যে ভাঙন যেগুলা এলাকা আছে সেই এলাকায় যদি জিও ব্যাগ ফেলানো হয় তাহলে কিন্তু এই ভাঙনগুলো রোধ হবে। কিন্তু তারা সেটি না করে এই বর্ষাকালে কিন্তু এই ভাঙন রোধে সেখানে অল্প কিছু জিও ব্যাগ ফেলে এই ভাঙন রোধ চেষ্টা করে, যার ফলে এইখানকার কিন্তু যারা পানি তিস্তা তীরবর্তী মানুষ আছে সেসব কিন্তু এই ভাঙনের কবলে ঘরবাড়ি বিলীন হয়ে যায়। আমরা গতকাল থেকে দেখেছি বিভিন্ন স্থানে, অর্থাৎ লালমনিরহাটের 5টি উপজেলা দিয়ে কিন্তু এই তিস্তা নদী বয়ে গেছে, যার ফলে এইখানকার যারা 5টি উপজেলায় আছে এই তিস্তা তীরবর্তী মানুষ আছে তারা কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ভাঙনের মুখে পড়েছে। তারা বলছেন যে এই যে শুকনো খাবার বিতরণ করা হয় যে জেলা প্রশাসন থেকে, সেটা কিন্তু চায় না। তারা চায় যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তাদেরকে যেন সুখ শান্তিতে বসবাস করার জন্য। তো এই ছিল আমার হাতে এখানকার সর্বশেষ অবস্থা। শাম্মী, শিপন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে দেশের সব বিমানবন্দরে। বিদেশ থেকে আসা কারোর শরীরের তাপমাত্রা 98 ডিগ্রির বেশি হলেই আনা হচ্ছে স্ক্রিনিংয়ের আওতায়। জোর দেয়া হচ্ছে যাত্রীদের মাস্ক ব্যবহারে। করোনার ওমিক্রন ধরনের কয়েকটি নতুন সাবভ্যারিয়েন্টে সংক্রমণ বাড়ছে বিভিন্ন দেশে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম। স্বয়ংক্রিয়ভাবে থার্মাল স্ক্যানারের মাধ্যমে মাপা হচ্ছে যাত্রীদের শরীরের তাপমাত্রা। যাদের শরীরের তাপমাত্রা 98 ডিগ্রির বেশি পাওয়া যাচ্ছে তাদের আলাদাভাবে স্ক্রিনিংয়ের আওতায় আনা হচ্ছে। আমরা যত যাত্রী আসছে আমরা সব যাত্রীকেই স্ক্রিনে টেম্পারেচার দেখি। টেম্পারেচার বেশি মনে হয় আমরা তাকে একটু সাইডে নিয়ে এসে আমাদের অবজারভেশন রুম আছে, আমরা নির্দেশনা অনুযায়ী এখানে তাদেরকে নাম্বার দিয়ে দিই আইডিসিআর এর সাথে যোগাযোগ করার জন্য, তারা সেখানে যোগাযোগ করবে। টার্মিনালের স্পর্শকাতর স্থানে যাত্রীদের জন্য মাস্ক ব্যবহার ও রোগ প্রতিরোধে নির্দেশনা প্রচার করা হচ্ছে। বিমানবন্দরে স্বাস্থ্যকর্মীদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস। ৩ তারিখ থেকে আমরা আমাদের হেলথ স্ক্রিনিংটা শুধুমাত্র ভারত থেকে আগত যাত্রীদের জন্য আমরা চালু করি। ৪ জুন আমরা নির্দেশনা পাই স্বাস্থ্য অধিদপ্তরের, আমরা তখন থেকে সকল আগত যাত্রী অর্থাৎ অ্যারাইভিং প্যাসেঞ্জারদের জন্য আমরা হেলথ স্ক্রিনিংটা শুরু করে দিই। এখনও পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি কোনো সাসপেক্টেড কেস পাইনি। সকল যাত্রীদের থার্মাল স্ক্রিনিংটা চালু আছে এবং আমাদের হেলথ ডেস্ক সমূহে পর্যাপ্ত পরিমাণে মাস্ক, পিপিই এবং অন্যান্য গ্লাভস সরঞ্জাম রেখে দেওয়া আছে। শুধু ঢাকা নয়, চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও রাখা হয়েছে করোনার সতর্কতামূলক ব্যবস্থা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। চরের প্রায় ৩০০ একর জমি ব্যক্তি মালিকানায় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ভোলার তজুমুদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে। উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্দোবস্ত দেওয়ার কার্যক্রম স্থগিত হলেও এরই মধ্যে ওই খাস জমির ২৪ একর জমির 4টি দাখিলা কেটে দেওয়া হয়েছে সেখানকার আলোচিত চৌধুরী পরিবারের নামে। কাজটি করেছেন ভূমি অফিসের তহসিলদার আলী আশরাফ, সাথে জড়িত ভূমি অফিসের আরও কিছু অসাধু কর্মকর্তা। মেঘনার গর্ভে বিলীন হওয়া তজুমুদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের পাতারচরের প্রায় ৩০০ একর জমি ২০১১ সালের দিকে পুনরায় জেগে ওঠে। এরপরে চরের পুরো জমি দখল নিতে মরিয়া হয়ে ওঠে পাশের উপজেলা মনপুরার প্রভাবশালী চৌধুরী পরিবার। সরকারি খাস জমি হওয়ায় মালিকানা না পেয়ে ২০২৫ সালের জানুয়ারির দিকে চরের ৩০০ একর জমি বন্দোবস্ত নেয়ার প্রক্রিয়া শুরু করেন তারা। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্দোবস্ত দেওয়ার কার্যক্রম স্থগিত হলেও এরই মধ্যে তাদের আবেদনকৃত ২১টি দাখিলার মধ্যে 4টি দাখিলা কাটার মধ্য দিয়ে ২৪ একর জমি ওই চৌধুরী পরিবারের কামাল চৌধুরী ও হাসান চৌধুরীর নামে বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। মোটা অঙ্কের টাকা বিনিময়ে উপজেলা ভূমি অফিসের কিছু কর্মচারী এই কাজ করেছে অভিযোগ স্থানীয়দের। বহু বছর চেষ্টা করো চরে দাখিলা করতে পারি নাই। চৌধুরী কিভাবে তহসিলদার সাহেব দাখিলা কেটে দিয়েছে আমার বোধগম্য নয়। কিন্তু চৌধুরী পরিবার মোটা অঙ্কের নিশ্চয়ই মোটা অঙ্কের টাকা দিচ্ছে, তার কারণে তাদেরকে দাখিলা দিয়েছে, খাজনা নিয়েছে তাদের কাছে। সরকারি যদি কোনো বন্দোবস্ত না হয় তাহলে দাখিলা করতে পারে না। এই কাজে সহায়তা করেন চাচড়া ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার আলী আশরাফ। যদিও এর সাথে উপজেলা ভূমি অফিসের যোগ সাজসের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা। না, আমি ওই ব্যাপারে কিছুই জানি না। পাতারচরের বিষয়টা আমার না, এটা হচ্ছে চাচড়া ইউনিয়নের চাচড়ার তহসিলদারের দায়িত্ব। আমি তো চাচড়া ইউনিয়নে চাকরি করি না। নামজারি আছে, জমা খারিজ আছে, এই কারণে ওইদের দেখে আমি আপলোড দিয়ে দিছি। তারা আবার আমি অনুমোদন দেওয়ার পরে তারা বাইরে থেকে বিকাশে ক্যাশ পরিশোধ করিয়া দাখিলা নিয়ে গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা সম্পূর্ণরূপে আমাদের যারা তহসিলদার থাকেন তারা এটা কন্ট্রোল করেন। তো এটার সাথে সরাসরি ইওনো বা এসিল্যান্ডের কোনো সংশ্লিষ্টতা নাই, আর এই বিষয়টা আমি আসলে নলেজে নাই। তবে যদি উনি স্থগিত দাখিলা কেটে থাকেন ডেফিনেটলি ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, এই বিষয়ে কোনো ছাড় হবে না। জানা গেছে তহসিলদার আলী আশরাফ ব্যাপক অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগের শাস্তির স্বরূপ ৬ মাস পূর্বে পটুয়াখালী থেকে তাকে ভোলার তজুমুদ্দিনে বদলি করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। বরগুনার পায়রা নদীর তীরে গড়ে উঠেছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রতিদিন এই কেন্দ্রের কয়লাসহ অন্যান্য মালামাল পরিবহনে চলাচল করে ভারী সব নৌযান। এদিকে নদীতে নৌচ্যানেল নির্দিষ্ট না থাকায় যত্রতত্র নৌযান চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলেরা। তাদের জাল কেটে গিয়ে কোটি টাকার ক্ষতির সম্মুখীন তারা। তাই নৌচ্যানেল নির্দিষ্ট করার দাবি জেলেদের।
জেলা প্রশাসন বলছে শিগগিরই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। পটুয়াখালী ও বরগুনার জেলার অন্যতম প্রধান নদী পায়রা। এই দুই জেলার বাসিন্দাদের কাছে প্রাকৃতিক মৎস্য ভাণ্ডারের সবচেয়ে বড় উৎস এই নদী। হাজার হাজার জেলের মাছ শিকার করে জীবিকা নির্বাহের উপায় এই নদী। পায়রা নদী তীরের বরগুনার তালতলিতে গড়ে উঠেছে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর থেকেই বেড়েছে নৌ চলাচল। নদীর পটুয়াখালী অংশে নৌ চ্যানেল নির্দিষ্ট থাকলেও নেই বরগুনার অংশে। আর গেল 1.5 বছরে যত্রতত্র বড় বড় কয়লাবাহী জাহাজ চলাচলে এভাবেই কেটে যাচ্ছে জেলেদের মাছ ধরার জাল। আর এতে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় নিঃস্ব অনেক জেলে। এমন অনিয়মে 50,000 থেকে 1.5 লাখ টাকা দামের জাল কাটা পড়ায় বিপাকে জেলে। তাই দ্রুত নদীতে নির্দিষ্ট মার্কিংয়ের দাবি তাদের। প্রজেক্ট হয়েছে মন্তর জাহাজ উঠলে এমন কোনো দিন নেই যে জাল ক্ষতিগ্রস্ত না হয়। অন্তত একটা জাহাজ উঠলে 100 জেলের ক্ষতি হয়। একটা জালের দাম পরে 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ টাকা। 2-3 জাল হারা প্রত্যেক দিন কাটতে চলে যায়। এখন মুখ কোনো আশা ভরসা নাই, আর মোরা খয়রাত করতে নামলেই হয়। নৌ চ্যানেল নির্দিষ্ট না থাকায় যেমন জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি চালকদেরও পড়তে হচ্ছে ভোগান্তিতে। এছাড়া নৌ রুট নির্দিষ্ট না থাকায় ব্যয় হচ্ছে অতিরিক্ত সময় ও জ্বালানি খরচ। জাল ফেঁসা যায়, জাল ফেঁসার কারণে আমাদের তেল খরচ বেশি হয়, আমাদের সময় লাগে বেশি। জেলেদেরকে পরিবেশ ভালো করে দেয়, আমাদেরকে যেন পরিবেশটা করে দেয়, যেন আমরা সুন্দরভাবে চলাচল করতে পারি। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য বিভাগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, বলে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু সমাধান, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়, জাহাজও চলাচল করতে পারে, আমাদের জেলেরা যেন সুষ্ঠু মাছও ধরতে পারে। সংশ্লিষ্ট সব দপ্তর ও জেলেদের সাথে সমন্বয় করে দ্রুতই নদীতে নির্দিষ্ট সীমানা নির্ধারণের কথা বলছেন জেলা প্রশাসন। স্থানীয় যে প্রশাসন আমাদের উপজেলা নির্বাহী উভয় পক্ষকে নিয়ে বসবে এবং বসে নেভিগেশন চ্যানেলটা ঠিক করে দিয়ে ওইখানে বয়া দিয়ে চিহ্নিত করে দিবে। আশা করি আগামী 15 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। গত 1.5 বছরে যত্রতত্র নৌ চলাচলে 5 থেকে 7 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি জেলেদের। ডিবিসি নিউজ ডেস্ক। সড়ক ও জনপথের সাথে খুলনা সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতায় বন্ধ রয়েছে নগরীর বেশ কিছু উন্নয়নমূলক কাজ। এই দ্বন্দ্বে উন্নয়নমূলক কাজ যেমন বন্ধ রয়েছে, তেমনি সৃষ্টি হয়েছে বরাদ্দ টাকা ফেরত যাওয়ার শঙ্কা। খুলনা নগরীতে সিটি কর্পোরেশনের সড়কের সঙ্গে সড়ক ও জনপথের রয়েছে 3টি মহাসড়ক। শহরের যানজট নিরসন ও সৌন্দর্য বর্ধনে প্রায় 12 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছিল খুলনা সিটি কর্পোরেশন। প্রকল্পের আওতায় রয়েছে নগরীর যানজট নিরসনের কাজ, সৌন্দর্য বর্ধন ও পিটিআই মোড়ে ওভারব্রিজ নির্মাণ। ওভারব্রিজ থাকলে তারা খুব নিরাপদে রাস্তাটা পার হতে পারবে। আমি মনে করি এখানে ওভারব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তিত পরিস্থিতিতে নানা অজুহাতে বন্ধ হয়ে যায় এসব উন্নয়ন কাজ। আমাদের কাজ ও ফাউন্ডেশনের কাজ শেষ। এই পর্যায়ে এসে নতুন যারা আসছেন তারা বলছেন যে না, আমাদের এখানে লিখিত কোনো অনুমতি নাই, সেজন্য আমরা এই মুহূর্তে আপনাদের কাজ বন্ধ করেন। সড়ক ও জনপথ বিভাগের দাবি, এই প্রকল্পে মহাসড়ক ছোট করে ফেলা হচ্ছে, এমনকি ঝুঁকি বাড়বে দুর্ঘটনারও। পিটিআই মোড়ে যে কাজ হয়েছে, সিম্পলি এটা একটা ফুট ওভারব্রিজ করা হচ্ছে, যেটা সমস্যা হলো ফুট ওভারব্রিজটা আমাদের সড়কের মধ্যে ফুটিংটা পড়ে যাচ্ছে। এ কারণে আমাদের সড়কে ন্যারো হয়ে যাবে, রোড কনজেশন সৃষ্টি হবে এবং অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতিতে সেবামূলক প্রতিষ্ঠান দুটির সমন্বয় বাড়ানোর তাগিদ নাগরিক নেতাদের। ফুট ওভারব্রিজ করার কথা পিটিআই মোড়ে, কিন্তু সেটাও কিন্তু কাজ হয় নাই রোডস অ্যান্ড হাইওয়েজের কারণে, অর্ধেকও কাজ হয় নাই। এখন এটা মুখ থুবড়ে পড়ে আছে। সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রত্যাশা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। নানা সংকটে ধুঁকছে স্থলপথে ত্রিদেশীয় আমদানি রপ্তানির বন্দর বুড়িমারি। নেই প্রয়োজনীয় অবকাঠামো, হয়নি 4 লেন মহাসড়ক। এতে স্থলবন্দরটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। কমছে সরকারের রাজস্ব আদায়, ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর লালমনিরহাটের বুড়িমারি। প্রতিবেশী ভারত ও ভুটানের সাথে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য চলে এ পথ দিয়ে। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও বন্দরটিতে পড়েনি আধুনিকতা ও উন্নয়নের ছাপ। রয়েছে ইয়ার্ডে স্থান সংকট, ওজন পরিমাপক যন্ত্র স্বল্পতা, মালামাল পরিবহনে রেলওয়ের ওয়াগন না পাওয়া সহ নানা অভিযোগ। দিন দিন কমছে আমদানি রপ্তানি, এর প্রভাব পড়ছে বন্দর সংশ্লিষ্ট 2000-এরও বেশি শ্রমিকের ওপর। 16 আনা আছে, 12 আনায় কমে গেছে। 2200 শ্রমিক এখানে কি খেয়ে বাঁচবো? ব্যবসা বাণিজ্য কমে যাওয়াতে আমাদের কাজ কামাই খুবই কম হয়ে গেছে। রেগুলার বিদ্যুৎ যাওয়া আসা করে, আর হচ্ছে যে আমাদের এখানে জেনারেটর ব্যবস্থা থাকা অবস্থায়ও আমরা অনেক সময় ইন্টারনেট ব্যবস্থাটা সঠিকভাবে সাপোর্ট হয় না, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজকর্ম ব্যাহত হয়।
ব্যবসায়ীরা বলছেন 2 লেনের লালমনিরহাট বুড়িমারি সড়কই বন্দরটির প্রধান সমস্যা। আমাদের শ্রমিকরা অবহেলিত, আমরা নিজেরা অবহেলিত এই রাস্তার কারণে। এই জন্য আমাদের রাস্তাটা 4 লেন দ্রুত হইতে হবে। এখানকার সার্বিক অবস্থা বর্তমানে খুবই খারাপ এই রাস্তার কারণে। এখানে কোনো পার্টি আসতেছে না, আমরা মাল নিয়ে আসি স্তূপ করে রাখছি। সরকার এখানে কোটি কোটি টাকার রাজস্ব ইনকাম করে নিচ্ছে, নেওয়ার পরও আমাদের স্থলবন্দর আজ পর্যন্ত কোনো ডেভেলপ হচ্ছে না। ব্যবসা বাণিজ্যের কথা বিবেচনা করে মহাসড়কটি 4 লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়ার কথা জানান কর্তৃপক্ষ। মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি, সেখানে স্যার নির্দেশনা দিয়েছেন যাতে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি 4 লেন হয় এবং যেই বাঁকা আছে এটা সরলীকরণ প্রজেক্ট বলে, সরলীকরণ প্রজেক্টের অলরেডি ইনক্লুড হয়েছে এবং ফিজিবিলিটি স্টাডি করার জন্য আমাদের এখানে চিঠি এসেছে। অবকাঠামো ও যোগাযোগ সমস্যার সমাধান করে বন্দরটি পুরোপুরি সচল করা হলে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বহু মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে, এমনটাই মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডেনমার্কের উত্তর সাগরের তীরে ফ্যানো দ্বীপে আবারও জমে উঠেছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। চারদিক জুড়ে উঠছে হাজারো রঙিন স্বপ্ন, বর্ণিল ঘুড়ির নৃত্যে মুখরিত আকাশ। 40 বছর ধরে চলে আসা এই উৎসব আজও ছড়িয়ে দিচ্ছে এক অনন্য আনন্দের বার্তা। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে ঘুড়ি প্রেমীরা ডেনমার্কের উত্তর সাগরের উপকূলীয় ফ্যানো দ্বীপে এসে জড়ো হন। কেউ উড়ান বিশালাকার ড্রাগনের মতো ঘুড়ি, কেউ বা নিজের হাতে বানানো ছোট্ট একটি ঘুড়ি নিয়ে আনন্দে মেতে ওঠেন। 1985 সালে যাত্রা শুরু করা এই উৎসবটি সময়ের পরিক্রমায় পরিণত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ঘুড়ি মিলন মেলায়। প্রতি বছর জুন মাসে এখানে জড়ো হন হাজারো ঘুড়ি প্রেমী। এবারের 40তম আসরও ব্যতিক্রম নয়। উৎসব চলছে 19 থেকে 22 জুন পর্যন্ত। আকাশ জুড়ে উঠছে রঙিন স্বপ্ন। দর্শনার্থীদের জন্য রয়েছে ঘুড়ি নির্মাণ কর্মশালা, ঘুড়ি প্রদর্শনী ও রাতে আলোকিত ঘুড়ির প্রদর্শনী। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষই এই উৎসবকে উপভোগ করছেন একই রকম আনন্দে। আকাশে উড়ন্ত ঘুড়িগুলোর মতোই এই উৎসব ছড়িয়ে দিচ্ছে এক টুকরো আনন্দ, সৌন্দর্য আর বৈশ্বিক বন্ধুত্বের বার্তা। আর ফ্যানো দ্বীপ যেন কিছু সময়ের জন্য পরিণত হয়েছে স্বপ্নমাখা এক রঙিন আকাশে। সামিয়া আলম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।